আত্মহত্যা বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়। শুধুমাত্র দর্শন বিষয়ের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। এই জয়ী, লাইব্রেরি যাবি তো? কি রে জয়ী, কি সারাদিন মন খারাপ করে বসে আছিস বলতো? অন্বেষা, আমার ভালো লাগছে না। দেখ, তোর ভাইয়ের বিষয়টা আমি পুরোটাই জানি। ভাই যে কেন এমন করলো বুঝতে পারছি না রে। দেখ, ভাই সুস্থ আছে, এটাই তো বড় কথা বল। এখন তো তোকেই ভাইকে বোঝাতে হবে। আর জানিস তো, ভাই একা নয়, এখন এটা খুব হচ্ছে। একটা নিউজ দেখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2021 সালে ভারতে আত্মহত্যার হার প্রতি 1 লক্ষ জনসংখ্যায় আনুমানিক 12.6 ছিল। এই হার বৈশ্বিক গড় হারের তুলনায় অনেকটাই বেশি। সমীক্ষায় জানা গিয়েছে, আমাদের দেশে প্রতি বছর প্রায় 7,20,000-এর বেশি মানুষ আত্মহত্যা করে মারা যায়। আত্মহত্যার হার দিন দিন বেড়েই চলেছে। এখন আমাদেরকেই বোঝাতে হবে যে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। এই জীবনটা অনেক সুন্দর, তাই বেঁচে থাকাটা জরুরি। তোর ভাইয়ের বিষয়টা আমি পুরোটাই জানি। ভাই যে কেন এমন করলো বুঝতে পারছি না রে। দেখ, ভাই সুস্থ আছে, এটাই তো বড় কথা বল। এখন তো তোকেই ভাইকে বোঝাতে হবে। আর জানিস তো, ভাই একা নয়, এখন এটা খুব হচ্ছে। একটা নিউজ দেখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2021 সালে ভারত না, আজকে অপরাজিতাদির সাথে দেখা করতেই হবে। এরকম ভাবে কাজ করা যায় না। অনেকক্ষণ বসালাম? না না, এই তো এলাম। তোমার ভাইয়ের কথা আমি শুনেছি। ভাইয়ের সাথে কথা বলেছো কেন এরকম একটা ডিসিশন নিল? হ্যাঁ গো, ওর সাথে কথা বলেছি, হয়তো কারণও বুঝতে পেরেছি। তবে ওকে বোঝাতে গিয়ে প্রথমে আমার মনে হলো আত্মহত্যা বিষয়ে আমার প্রথমে জানা দরকার। আর তার জন্য গত 2 দিন ধরে আমি অনেক বই পড়েছি, তোমার আর্টিকেলগুলোও পড়েছি। ওগুলো পড়ে আমি জানতে পারলাম যে আত্মহত্যার অনেক ধরন রয়েছে। একদমই তাই। আত্মহত্যা একরকম নয়, বিভিন্ন ধরনের হয়। আর যদি তুমি সেই ধরনটা না জানো, তাহলে কেউ কেন আত্মহত্যা করছে সেটা জানতে পারবে না। আর সেটা না জানলে তো তার সমাধানও সম্ভব নয়, তাই না? হ্যাঁ, দেখো, আমি বলবো তুমি ইমাইল দুর্খেইমের সুইসাইড নামক বইটি ফলো করো। 1897 সালে এই বইটি প্রকাশিত হয়েছিল। এই বইটিতে তিনি ব্যক্তির সঙ্গে সমাজের সম্পর্কের মধ্যে আত্মহত্যার উৎসের সন্ধান করেছেন। সেই কারণেই তিনি দেখিয়েছেন আত্মহত্যা 4 ধরনের: পরার্থবাদী বা পরার্থকেন্দ্রিক আত্মহত্যা, অহংবাদী বা অহংকেন্দ্রিক আত্মহত্যা, অধঃপতনজনিত আত্মহত্যা এবং অদৃষ্টবাদী আত্মহত্যা। এখন দেখো, এই যে আত্মহত্যার বিভিন্ন প্রকার, এইগুলোকে যদি তুমি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু আত্মহত্যা কেউ বুঝতে পারবে না। এই যেমন ধরো, এই যে পরার্থকেন্দ্রিক আত্মহত্যা, এটি অন্য সব আত্মহত্যার থেকে আলাদা। আত্মহত্যা তাও আবার আলাদা? বিষয়টা ঠিক বুঝলাম না। দেখো, কোনো ব্যক্তি যখন পরের জন্য, অর্থাৎ পরিবার, সমাজ ও সংস্কৃতির দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে নিজের ইচ্ছা অনিচ্ছাকে অবহেলা করে আত্মহননের পথ বেছে নেয়, সেটিই হলো পরার্থবাদী আত্মহত্যা। আসলে এই ক্ষেত্রে ব্যক্তি মনে করে গোষ্ঠীর বৃহত্তর স্বার্থে নিজের জীবন উৎসর্গ করা তাদের নৈতিক দায়িত্ব বা সম্মানজনক কর্তব্য। সমাজ ও সংস্কারের দ্বারা আচ্ছন্ন হয়ে ব্যক্তি আত্মহননকে গৌরবময় জীবনাবসান রূপে গণ্য করে। গৌরবময় জীবন অবসান?
আত্মহত্যাকে আমরা কি করে গৌরবময় জীবনাবসান বলতে পারি? বুঝতে পেরেছি, তোমার এটা অবাকই লাগবে। তুমি জাপানের হারাকিরির নাম শুনেছো? না। জাপানের হারাকিরি এই পরার্থকেন্দ্রিক আত্মহত্যার এক উল্লেখযোগ্য উদাহরণ। তুমি যদি এটা সম্পর্কে পড়ো বা জানো তাহলে বুঝতে পারবে যে কেন এটাকে গৌরবময় জীবনাবসান বলা হতো। যুদ্ধক্ষেত্রে পরাজয়, কোনো ব্যর্থতা বা অপমান, আবার কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড এড়ানোর জন্য তরবারি দিয়ে নিজের পেট কেটে সম্মানজনক আত্মহত্যার রীতি মানা হতো। একেই জাপানি ভাষায় হারাকিরি বা সেপ্পুকু বলা হয়। তবে এ তো গেল জাপানের কথা। আমাদের দেশেও এই পরার্থকেন্দ্রিক আত্মহত্যার এক উল্লেখযোগ্য উদাহরণ হলো জহরব্রত। ও আচ্ছা। এই প্রাচীন প্রথায় রাজপুত নারীরা নিজেদের আত্মসম্মান রক্ষা করতে এবং পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে নিজের ইচ্ছাতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতেন। এটি ছিল মূলত আত্মসম্মান রক্ষার্থে এক সম্মানজনক মৃত্যুর উপায়। এছাড়াও আমরা সহমরণের কথাও জানি। এই ধর্মীয় প্রথাতেও মৃত স্বামীর চিতায় তার বিধবা স্ত্রীর সহমরণের রীতি ছিল, যা পরকেন্দ্রিক আত্মহত্যার এক উদাহরণ। এসব কিন্তু আমার জানার পুরো বাইরে ছিল। আবার এই পরার্থকেন্দ্রিক আত্মহত্যারও 3টি প্রকার আছে। যেমন দেখো, যেখানে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না, মানুষ সমাজের অন্তর্গত বিভিন্ন নিয়মের কবলে পড়ে নিজেকে উৎসর্গ করে, তা হলো বাধ্যতামূলক পরার্থবাদী আত্মহত্যা। ভারতের হিন্দু সমাজ এর প্রকৃষ্ট উদাহরণ, যেখানে হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষরা ব্রাহ্মণদের আচরণের কারণে নিজের জীবনকে মৃত্যুমুখে ঠেলে দিত। পরার্থবাদী আত্মহত্যার অন্য আরেকটি প্রকারে ব্যক্তি সমাজের গণ্ডি থেকে অনেকটাই স্বাধীন থাকে। সে নিজের আত্মহননের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করতে পারে। তাই এক্ষেত্রে তার আত্মহত্যা যেমন প্রশংসিত হয় না, তেমন নিন্দিতও হয় না। এই ধরনের পরার্থবাদী আত্মহত্যাকে ঐচ্ছিক পরার্থবাদী আত্মহত্যা বলে। জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণকে এই ধরনের আত্মহত্যার দৃষ্টান্ত বলা যায়। আবার যে ধরনের পরার্থবাদী আত্মহত্যায় মানুষ নির্বাণ বা মুক্তি লাভের আশায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তা হলো উগ্র প্রকৃতির পরার্থবাদী আত্মহত্যা। এখন আমরা এই পরার্থকেন্দ্রিক আত্মহত্যার থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী এক আত্মহত্যা সম্পর্কে জানব। সেটা হলো অহংবাদী বা অহংকেন্দ্রিক আত্মহত্যা। অপরাজিতাদি, তুমি এই বিপরীতধর্মী কথাটা কেন বললে? কারণ এখানে ব্যক্তি সম্পূর্ণভাবে সমাজ, সংস্কার, এমনকি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক্ষেত্রে ব্যক্তি সামাজিক জীবনে আর কোনো মর্যাদা পায় না। জনসমষ্টির সঙ্গে সম্পর্ক হারিয়ে ব্যক্তি তখন নিজের জীবনকে মূল্যহীন বলে মনে করে। এই প্রকার নিঃসঙ্গ মূল্যহীন জীবনের দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্যই অহং সর্বস্ব মানুষ আত্মহননের পথকে বেছে নেয়। এই কারণেই এই ধরনের আত্মহত্যাকে অহংবাদী বা অহংকেন্দ্রিক আত্মহত্যা বলা হয়। আচ্ছা, এবারে আমার কাছে বিষয়টা একটু স্পষ্ট হচ্ছে। কিন্তু তুমি যে একটু আগেই অধঃপতনজনিত আত্মহত্যার কথা বললে, এই বিষয়টা কি? হ্যাঁ, এই যে অহংকেন্দ্রিক আত্মহত্যা, তার থেকে কিন্তু অধঃপতনজনিত আত্মহত্যাটা অনেকটাই ভিন্ন ধরনের। অহংবাদী আত্মহত্যার ক্ষেত্রে মানুষ নিজেকে একাকী বলে মনে করে, আর এক্ষেত্রে মানুষ নীতিভ্রষ্ট হয়ে আত্মগ্লানিতে ভোগে। সমাজে অস্বীকৃতিমূলক কাজকর্ম করার ফলে মানুষের জীবনে অপযশ ছাড়া আর কিছুই থাকে না। কারণ অপরাধমূলক কাজ করার ফলে মানুষের মনে এক প্রকার অপরাধবোধের সৃষ্টি হয়, যা তাকে মানসিকভাবে
আরও বিপর্যস্ত করে তোলে। কোনো সামাজিক নিয়ম লঙ্ঘন করার জন্য যে কোনো ব্যক্তি সমাজের চোখে তীব্র ঘৃণার পাত্র হয়ে ওঠে, যার ফলস্বরূপ চরম মানসিক যন্ত্রণার শিকার হয়ে ব্যক্তি আত্মহত্যার পথ খুঁজে নেয়। আচ্ছা, আর অদৃষ্টবাদী আত্মহত্যা? অদৃষ্টবাদী আত্মহত্যায় ব্যক্তি তার জীবনের নানান ঘাত প্রতিঘাতে অদৃষ্টকে দায়ী করতে থাকে। এই সময় ব্যক্তির জীবনে চূড়ান্ত হতাশা নেমে আসার ফলে তার জীবন তার কাছে এক অর্থহীন কালযাপনের মতো হয়ে ওঠে। তখন সে মনে করে কোনো এক অদৃষ্ট শক্তি তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যা থেকে তার মুক্তি নেই। এই রকম পরিস্থিতিতে ব্যক্তি নিজের প্রতি আশা হারিয়ে ফেলে এবং হতাশা তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে। তখন সেই ব্যক্তি এই হতাশাময় জীবন থেকে মুক্তির জন্যই নিজের প্রাণ নাশ করে। তাহলে কোন ধরনের আত্মহত্যাকে আমরা অদৃষ্টবাদী আত্মহত্যা বলতে পারি? হ্যাঁ, বিষয়টা হলো ক্ষুধা নিবৃত্তি করতে না পেরে, সাংসারিক খরচ বহন করতে না পেরে, আবার অসুস্থতা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য মানুষ এই ধরনের আত্মহত্যার পথ বেছে নেয়। দুর্খেম এইভাবেই আত্মহত্যার 4টি ভাগ করেছেন। সত্যি, আত্মহত্যা শব্দটা এত ছোট মনে হলেও এর গভীরে যে এত বড় অর্থ আছে তা তোমার কাছে না আসলে জানতেই পারতাম না। এটাই হলো ব্যাপার। সাধারণ মানুষ আত্মহত্যার আসল কারণ কি সেটাই জানার চেষ্টা করে না, যার ফলে ইদানিং এত আত্মহত্যা বেড়ে গেছে। কেন? কারণ প্রকৃত কারণটাই আমরা জানি না, তাই তার সমাধানও বের করতে পারছি না। ঠিকই বলেছ, তোমার কাছে এসে আমি অনেক উপকার পেলাম। আমি আমার ভাইয়ের সমস্যার সমাধান নিশ্চয়ই এবার করতে পারবো। নিশ্চয়ই আজকে পারবে। উঠি।